হ্যালো এভরিওয়ান, কিছু ডিজিজ আছে যেটা কমপ্লিট সুস্থ তো কোনো রকম ভাবে হয়তো হতে চায় না যদি আমরা প্রথম থেকে চিকিৎসা না করাই, এবং যতটুকু সুস্থ হয় তারপরে হয়তো লাইফ টাইম পঙ্গু হয়ে থাকে। এর মধ্যে অনেকটা ডিজিজ কভার করে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আলোচনা করি সেটা হচ্ছে প্যারালাইসিস। দেখুন, প্যারালাইসিস নামটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে পরিচিত, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে কেউ না কেউ হোক বা পাশের বাড়িতে হোক না কেন প্যারালাইসিস হয়েছে এবং আমরা দেখেওছি। তো ইদানিং এত বেশি কেন প্যারালাইসিস আমাদের মধ্যে হচ্ছে আমরা দেখেছি, প্রায় আমরা সে ডাক্তাররা হাসপাতালে হোক বা চেম্বারে হোক ম্যাক্সিমাম কেসে কিন্তু প্যারালাইসিস রোগীরা আমাদের কাছে নিয়ে আসছে, বা অন্যান্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে প্যারালাইসিস রোগী হচ্ছে। তো এখনকার সিচুয়েশনে কেন এত বেশি প্যারালাইসিস হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব, এবং প্যারালাইসিসের টাইপ কি সেটা নিয়ে ডিসকাস করব, কারণটা কি, এই যে এত বেশি প্যারালাইসিস হচ্ছে তার পেছনে কারণ কি আছে, এবং অবশ্যই আলোচনা করব যে আমরা কি করে প্রিভেন্ট করব, হাউ টু প্রিভেন্ট আমরা প্যারালাইসিসটা, যে আমরা প্রথম থেকে কি করলে প্রিভেনশন করতে পারবো, এবং অবশ্যই ফার্স্ট এড হিসাবে হোমিওপ্যাথি কি ফার্স্ট এড আমরা দেবো ইমিডিয়েট যদি এরকম প্যারালাইসিস দেখতে পাই আমরা, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কি কি হোমিওপ্যাথি ওষুধ আমাদের দেওয়া যাবে তাড়াতাড়ি রিলিফ দেওয়ার জন্য, বা পেশেন্টের মেজর কিছু প্রবলেম না হওয়ার জন্য, সেটা নিয়ে আলোচনা করব। তার ডোজটা সম্বন্ধে নিয়ে আলোচনা করব। সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালীচক 3, রুডার হাসপাতাল। দেখুন, প্যারালাইসিস যদি আমি সংজ্ঞা বোঝাতে চাই তাহলে এটা লস অফ ভলুন্টারি মাসলস কন্ট্রাকশন বা ফাংশন ওয়ান অর মোর পার্টস অফ দ্য বডি। এটা কারণটা কি, ডিউ টু প্রবলেম অফ দ্য নার্ভাস সিস্টেম। এটা ব্রেনের জন্য হতে পারে, বা স্পাইনের জন্য হতে পারে, বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের জন্য আমরা দেখতে পাই। এটা হচ্ছে সংজ্ঞা। টাইপসটা কটা আছে প্যারালাইসিসের? টোটাল 5 ধরনের টাইপস আমরা প্যারালাইসিসকে ভাগ করে মেডিকেল টার্মে আমরা বোঝাই। যেমনটা কি মনোপ্লেজিয়া। কাকে বলবো মনোপ্লেজিয়া? দেখা যায় যে প্যারালাইসিস রোগীর হঠাৎ করে হয়েছে, যদি দেখা যায় একটা হাত বা একটা পা প্যারালাইজড হয়েছে, সেটাকে মনোপ্লেজিয়া আমরা নাম দিয়েছি মেডিকেল টার্মে। হেমিপ্লেজিয়া কাকে বলবো? এক সাইড, শরীরের একটা সাইড হয়তো গিয়েছে, সে ডান দিকের হাত বা ডান দিকের পা, বা বাম দিকের হাত বা বাম দিকের পা, সেটাকে বলা হয় হেমিপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়া কাকে বলবো? বোথ, দুটো পায়ে হয়েছে এবং লোয়ার বডিটা, কোমর থেকে শুরু করে পা অবধি পুরো বডিটাই প্যারালাইজড, কোনো রকম ভাবে নড়তে চড়তে কিছুই পারে না, এটাকে প্যারাপ্লেজিয়া বলবো। তারপরে কোয়াড্রিপ্লেজিয়া কখন বলবো? দুটো হাত, দুটো পা এবং ট্রাঙ্কস পুরোপুরি অ্যাবডোমিনাল থেকে চেস্ট থেকে পুরোপুরি টোটালি প্যারালাইজড হয়েছে, শুধু মাথাটা হয়তো ঘুরছে, পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে, সেটাকে কোয়াড্রিপ্লেজিয়া বলা হয়। এবং সেটা ভেরি টাফ টু রিকভার। সাধারণত 99% এটা রিকভার হওয়া খুব টাফ হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এক্সপায়ার করে এবং খুব আস্তে আস্তে পুরোটাই প্যারালাইজড হয়ে যায়। এবং লাস্টলি ফেসিয়াল প্যারালাইসিস। ইউজুয়ালি ওয়ান সাইড অফ ফেস দেখতে পাই আমরা, একটা সাইডের মুখ হঠাৎ করে বেঁকে গেছে। অনেক পেশেন্ট, প্রচুর পেশেন্ট আমরা দেখেছি যে হঠাৎ করে মুখটা বেঁকে গেছে, সে একটা সাইডের চোখটা বন্ধ করতে পারছে না। এটা হওয়ার কারণটা হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ যেটা আছে সেটাকে কোনো কারণবশত হয়তো প্যারালাইজড হয়েছে, বা ব্লকেজ হোক বা কোল্ড হোক বা যে কোনো ইমিউনোলজিক্যাল কিছু ফ্যাক্টর হোক না কেন, সেটার জন্য হতে পারে। তো টোটাল টাইপটা হচ্ছে 5 ধরনের টাইপের মতো প্যারালাইসিস আমরা শরীরে দেখতে পাই। প্যারালাইসিস যাদের হয়ে যায় তারা কি ধরনের প্যারালাইসিস আসতে পারে? যেমন ফ্ল্যাসিড প্যারালাইসিস। তার মানে এটা কি, মাসলস গুলো পুরো থলথলে, স্টিফ না, শক্ত, কোনো হাড়টা ছেড়ে দিচ্ছে পুরোপুরি, কোনো রকম ভাবে মনে হচ্ছে কোনো শক্তি নেই, জোর নেই, কমপ্লিটলি পুরো লেথার্জ হয়ে গেছে আর কি। এটাকে বলা হয় ফ্ল্যাসিড প্যারালাইসিস। সাধারণত এটা হয়, এটা স্পেশালি লোয়ার মোটর নিউরন প্যারালাইসিসের জন্য হয়, এবং এটা একটা রোগী দেখা যায়, সেটা হচ্ছে গুলেনবার্গি সিনড্রোম। এর আগে আলোচনা করেছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পুরোপুরি ডিটেলস বুঝতে পেরে যাবেন গুলেনবার্গি সিনড্রোমটা কি। তারপরে হচ্ছে স্পাস্টিক প্যারালাইসিস। তার মানে এটা কি, স্টিফ, প্রচন্ড শক্ত। দেখবেন অনেকজন দেখতে পায় বাড়িতে, যারা হয়তো আশেপাশে যা আছে, হাত পাটা পুরো বেঁকে গেছে এরকম, হাত পা ঘোরাচ্ছে না, বা পাটা পুরো বেঁকে গেছে এরকম, পাটা ঘোরাচ্ছে না, এই ধরনের একটা হিস্ট্রি দেবে রোগী। এটা দেখতে পাই আমরা, এটাকে স্পাস্টিক প্যারালাইসিস বলা। এটা বেসিক্যালি দেখা যায় আপার মোটর নিউরন প্যারালাইসিস জন্য, লেসনের জন্য। এটা স্ট্রোক বা সিপি চাইল্ডের ক্ষেত্রে, যারা সিপি চাইল্ড যে বাচ্চা, সেরিব্রাল পলসি যেসব বাচ্চারা থাকে, তাদের ক্ষেত্রে এসব জিনিস বুঝতে পারা যায়। এই ধরনের স্পাস্টিক প্যারালাইসিস হয়, বেসিক্যালি এটা হয় আপার মোটর নিউরন লেসেন্সের জন্য। এবং যারা সিপি চাইল্ড, সেটা জন্মগত বাচ্চা হয়, তার কারণটা হচ্ছে জন্মের সময় কোনো রকম ভাবে বাচ্চায় হয়তো মাথায় আঘাত লেগেছে, বা কোনো রকম ভাবে নিউরোলজিক্যাল কোনো ডিফেক্ট আছে, কোনো রকম কোনো পূরণ হয়নি, সেসব বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি দেখা যায়। এবং যারা স্ট্রোক করে, যারা সিভিএ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়তো স্ট্রোক করেছে, তাদের ক্ষেত্রে এই ধরনের স্পাস্টিক প্যারালাইসিস আমরা দেখতে পাই।
ট্রানজিয়েন্ট প্যারালাইসিসটা কি? টেম্পোরারি একটা প্যারালাইসিস এবং রিকারেন্স করে। এটা কারণটা হয় ট্রানজিয়েন্ট একটা ইসচেমিক অ্যাটাক হয় ব্রেনে বা স্পাইনাল একটা স্ট্রোক করে, তার জন্য কিন্তু ট্রানজিয়েন্ট প্যারালাইসিসটা হয়। হঠাৎ করে প্যারালাইসিস হয়েছে, হয়তো মাস দুয়েক পর আস্তে আস্তে রিকভারি হচ্ছে এবং আস্তে আস্তে পুরোপুরি সুস্থ হয়ে যায়। লাস্টলি পার্মানেন্ট প্যারালাইসিস, ইররিভার্সিবল, পার্মানেন্ট চেঞ্জ, কোনো রকম ভাবে রুগী একদম চেঞ্জ হয় না, স্পাইনাল কর্ড একটা ডিপ ইনজুরি হয়ে যায়। স্পেশালি দেখা যায় হয়তো কোনো রোড অ্যাক্সিডেন্ট বা মোটর বাইক অ্যাক্সিডেন্ট বা কোনো আঘাত বা কোনো রকম ইনজুরি বা কেউ হয়তো আঘাত করেছে, সেই ধরনের স্পেশালি এই ধরনের পাওয়া যায় পার্মানেন্ট প্যারালাইসিস এবং ভেরি টাফ টু রিকভার। এই ধরনের প্যারালাইসিস হলে আমরা দেখেছি যে এই ধরনের আলটিমেটলি পেশেন্ট কিন্তু আস্তে আস্তে এক্সপায়ারের দিকে যায়। তো যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, টোটাল টাইপসটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5টা ধরনের টাইপ আমরা দেখতে পাই। তারপরে কি ধরনের স্পেশালি আমরা দেখতে পাই রোগীদের কি ধরনের হিস্ট্রি নিয়ে আসে, রোগীরা প্যারালাইসিস হলে সিমটম কি ধরনের হিস্ট্রিটা নিয়ে আসবে সেটা দেখতে চারটে আলোচনা করলাম। এবার কজেশনটা কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কজেশন প্যারালাইসিস 4টে টোটাল কজ আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কজ নিউরোলজিক্যাল কজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউরোলজিক্যাল কজের মধ্যে সব থেকে বেশি আমরা দেখেছি যেটা 80%, 70-80% ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে স্ট্রোক বা সিভিএ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। কেন হয় এটা? এটা স্পেশালি হয় যাদের প্রেশার বেশি থাকে, হাইপারটেনশন রোগী যারা থাকে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কিংবা অনেক সময় যারা পড়ে যায় বা অ্যাক্সিডেন্ট করে তাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তার কারণ হচ্ছে ব্রেনের আমাদের আর্টারিটা ছিঁড়ে যায় এবং তার মধ্যে ব্লাড জমা হয়ে আস্তে আস্তে ব্রেনের মধ্যে, এই জন্য স্ট্রোকটা করে। এবং এটা ম্যাক্সিমাম খুব সিভিয়ারও হতে পারে বা লাইটিংও হতে পারে। তারপরে কি হচ্ছে, ট্রমাটিক ব্রেন ইনজুরি একটা আছে, যে আঘাত লেগেছে ব্রেনে, তার জন্য একটা কারণ হতে পারে নিউরোলজিক্যাল, তার জন্য স্পেশালি দেখা যায়। স্পাইনাল কর্ড ইনজুরির জন্য হতে পারে প্যারালাইসিস নিউরোলজিক্যাল কমপ্লেনের মধ্যে। মাল্টিপল স্ক্লেরোসিস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশন ফর এই ধরনের প্যারালাইসিসের জন্য। সিপি চাইল্ড অবশ্যই কনজেনিটাল একটা, যেটা সেরিব্রাল পলসি, যা জন্মগত সমস্যা, জন্মগত ব্রেনের কিছু সমস্যা থাকে, নিউরোলজিক্যাল কোনো কমপ্লেন থাকে বা জন্মের সময় আঘাত কিছু লেগে আছে হয়তো, তার জন্য এই সমস্যা বোঝা যায়। স্পেশালি দেখা যায় নর্মাল ডেলিভারি যেগুলো হয় তাদের ক্ষেত্রে সিপি চাইল্ড বেশি বোঝা যায়, এই সিজারের ক্ষেত্রেও বোঝা যায়। কিন্তু নর্মাল ডেলিভারি আনএক্সপিরিয়েন্স পার্সনের কাছে নর্মাল ডেলিভারি হয়তো করিয়েছে, হোম ডেলিভারি যাদের ক্ষেত্রে বেশি হয়, বা কারো ক্ষেত্রে হয়তো কোনো বাইরে করিয়েছে, যে করেছে তার এক্সপিরিয়েন্স হয়তো কম, বা অনেক সময় দেখা যায় বড় বাচ্চা, যে ওয়েট বেশি বাচ্চার, সেই বাচ্চার হেড অনেক বেশি হাইড্রোসেফালাস হয়তো আছে, সেই বাচ্চা বেরোতে গিয়ে কোনো কারণবশত আঘাত লেগেছে, সেটার কারণে বেসিক্যালি সিপি চাইল্ড দেখতে পাই আমরা। ব্রেন টিউমার ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কারণ বলতে পারেন, ব্রেন টিউমারের জন্য কিন্তু প্যারালাইসিস আমরা দেখতে পাই। তারপরে ব্রেন অ্যাবসেস, ব্রেনে যদি কোনো বড় রকম ফোড়া বা অ্যাবসেস থাকে, সেটাও একটা ইম্পর্টেন্ট কারণ প্যারালাইসিসের জন্য। তো এটা হচ্ছে টোটাল, এই কারণগুলো হচ্ছে টোটাল নিউরোলজিক্যাল ইজ এ ইম্পর্টেন্ট নিউরোলজিক্যাল কারণ। এই কারণগুলোর জন্য স্পেশালি নিউরোলজিক্যাল প্যারালাইসিস আমরা দেখতে পাই এবং দেখা যায় 60 থেকে 70% ক্ষেত্রে যে প্যারালাইসিসটা হয় সেটা এই কারণের জন্যই দেখতে পাই আমরা। দ্বিতীয় হচ্ছে কি ইনফেকশন। কি ইনফেকশন, স্পেশালি কি ইনফেকশন, পোলিওমাইলাইটিস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভাইরাল ইনফেকশন, যেটা স্পেশালি অ্যান্টেরিয়র হর্ন সেলকে এফেক্ট করে এবং তার জন্য আমরা প্যারালাইসিস হয়, স্পেশালি চিলড্রেনের ক্ষেত্রে আমরা দেখতে পাই বেশি। তারপরে গুলেনবার্ডি সিনড্রোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুলেনবার্ডি লোয়ার মোটর নিউরনকে এফেক্ট করে এবং গুলেনবার্ডি সিনড্রোম নিয়ে আমি আলোচনা করেছি, ডিটেলস নিয়ে আলোচনা করেছি, আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, আপনারা পুরোপুরি দেখে নেবেন গুলেনবার্ডি সিনড্রোমটা কি। মেনিনজাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, যে ইনফ্লামেশন একটা হয়, মেনিনজাসে একটা ইনফ্লামেশন হয়, তার জন্য কিন্তু প্যারালাইসিস হতে পারে। এনকেফালাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনকেফালাইটিসের জন্য প্যারালাইসিস কিন্তু হয়। এবার 3 নাম্বার হচ্ছে জেনেটিক বা নিউরোমাস্কুলার একটা প্রবলেম থাকে, অনেকজনের ক্ষেত্রে একটা মাস্কুলার ডিস্ট্রফি থাকে। ডিস্ট্রফি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কজেশন ফর প্যারালাইসিসের জন্য। মোটর নিউরন ডিজিজ একটা থাকে, সেটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্যারালাইসিসের জন্য। তার কারণ হচ্ছে যে আমাদের যে সেন্সারি এবং মোটর আছে, মোটর নার্ভ, যেটা আমরা হয়তো ধরুন এক্সাম্পল দিই যে মোটরটা কি না, আমাদের হাতে হয়তো মশা বসেছে, সেটা এটা সেন্সারি নার্ভ দিয়ে করে এবং হাতটা দিয়ে সঙ্গে সঙ্গে মশাটাকে মারলাম, এটা মোটর নার্ভ, মোটর নিউরন দিয়ে করে। তো যদি কোনো কারণবশত মোটর নিউরনটা প্যারালাইজড হয়ে যায় বা মোটর নিউরনটা এফেক্ট হয় বা মোটর নিউরনটা কোনো কারণবশত কাজ করতে চায় না, তার জন্যই কিন্তু এই প্যারালাইসিসটা আসতে পারে। এটা নিউরোমাস্কুলার বা জেনেটিক কাজও হতে পারে। 4 নাম্বার পেরিফেরাল নার্ভ কিছু ডিজিজ, স্পেশালি কজেশন একটা থাকতে পারে। তার মধ্যে সবথেকে ভেরি ইম্পর্টেন্ট কজেশন আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যে রোগটা হয় তার জন্য পেরিফেরাল নার্ভ ডিজিজ যেটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমন কোনো বাড়ি নেই যে ডায়াবেটিসের রোগী নেই। ডায়াবেটিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশন ফর প্যারালাইসিস এবং সমস্ত রোগীর মা বলা হয় ডায়াবেটিসকে। তো ডায়াবেটিস যাদের হয়েছে, বি কেয়ারফুল অ্যাবাউট প্যারালাইসিস। তারপর টক্সিন,
এনভায়রনমেন্টাল কিছু টক্সিনের জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যারা হয়তো প্লাস্টিকের মধ্যে প্রচুর পরিমাণে প্লাস্টিক কাজ করে বা পেস্টিসাইডের মধ্যে কিছু করে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অনেক রকম হয়তো দোকানে আছে যে পেস্টিসাইড প্রচুর থাকে, বা সারের দোকান যেটা বলতে পারে, সেই ধরনের একটা অনেক সময় পেরিফেরাল নার্ভ একটা ইনজুরি হতে পারে, বা পেরিফেরাল নার্ভ একটা প্যারালাইসিস কিন্তু আমরা দেখতে পাই। 3 নাম্বার বেলস পলসে, যেটা আলোচনা করলাম ফেসিয়াল প্যারালাইসিস, বেলস পলসে, সেটা একটা পেরিফেরাল নার্ভ ডিজিজের জন্য হয়, সেটা ইম্পর্টেন্ট একটা কারণ বলতে পারেন এই সমস্যার জন্য। তারপরে 4 নাম্বার হচ্ছে কি, এই 4 নাম্বারের মধ্যে নার্ভ কম্প্রেশন, এটা হার্নিয়েটেড ডিস্ক, অনেক স্পেশালি দেখা যায় হার্নিয়েটেড ডিস্ক কি লাম্বার, আমাদের যে স্পাইনাল কর্ড আছে, স্পাইনাল কর্ডের মধ্যে কম্প্রেস করে, যেটা আমাদের ডিসপোলাপস বলা হয়, অনেকজন বলে ডিসপোলাপস, সেটার জন্য নার্ভকে কম্প্রেস করে, নার্ভকে প্রেস করে, তার জন্যই প্যারালাইসিস কিন্তু দেখা যায়। তো টোটাল 4টে যে কারণ বললাম, প্রথম যে হচ্ছে নিউরোলজিক্যাল কারণ, তারপরে ইনফ্লামেটরি কারণ, তারপরে হচ্ছে জেনেটিক বা নিউরোমাসকুলার কারণ, এবং অবশ্যই পেরিফেরাল একটা ইম্পর্টেন্ট পেরিফেরাল নার্ভ একটা কারণ। এই যে কারণ, এগুলোর ক্ষেত্রে সাধারণত 90% ক্ষেত্রে আমরা প্যারালাইসিস দেখতে পাই, এবং আমরা যদি প্রথম থেকে বিকসাস যদি হয়ে থাকে, তাহলে এই প্যারালাইসিস অবশ্যই আটকাতে পারবো, সেই আলোচনাটা আমি অবশ্যই করব। তাহলে আমরা প্রথম থেকে প্যারালাইসিস কি জিনিস জানলাম, দ্বিতীয় হচ্ছে টাইপসটা জানলাম, ধরনটা জানলাম, তার সাথে সাথে কজেশনটা জানলাম এই প্যারালাইসিসের। এবার আমরা আলোচনা করব সিমটম, যে প্যারালাইসিস রোগীরা আমাদের কাছে নিয়ে আসে তার কিছু লক্ষণ দেখা যায়, স্পেশালি শুধু সবসময় হাত পা অবশ থাকলেই হবে না, আরো কিছু সিমটম আমরা দেখতে পাই, তখন আমরা বুঝতে পারবো প্যারালাইসিস হয়েছে। যেমন প্রথম ইম্পর্টেন্স সেটা হচ্ছে সাডেন উইকনেস, হঠাৎ করে রোগী দুর্বল হয়ে গেছে, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে, সকালে ভালো ছিল, বিকেলে কিছুই তার শক্তি নেই, উঠতে পারে না, বসতে পারে না, বা কোনো কিছু ধরতে পারে না, বা কথা বলতে পারে না, হঠাৎ করে সাডেন উইকনেস। এটা স্পেশালি হয় ডিউ টু স্ট্রোক এবং ট্রমা। স্ট্রোক এবং ট্রমা, বেসিক্যালি স্ট্রোকের জন্য হয়, ট্রমা বলতে হঠাৎ করে পড়ে গেছে, হয়তো কোথাও বাথরুমে হোক বা বাড়িতে হোক, যে কোনো জায়গায় পড়ে গেছে, তার জন্য একটা ইম্পর্টেন্ট। বা প্রেশারের রুগী, বাড়িতে কোনো ঝুট ঝামেলা হয়েছে, বা হঠাৎ করে প্রেশার ইনক্রিজ করেছে, বা প্রেশারের ওষুধ হয়তো লং টার্ম ধরে খায়নি, বা কোনো খাবার দাবার ডায়েট মেনটেন ঠিকঠাক করে করেনি, বা ঘুম ঠিকঠাক করে হয়নি, তাদের ক্ষেত্রে সাডেনলি প্রেশারটা রাইজ করেছে, এতে ব্রেনের কোনো আর্টারি ছিঁড়েছে, তার জন্য কিন্তু স্পেশালি স্ট্রোকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কটন ফ্যাক্টর এই প্যারালাইসিসের জন্য, এবং সাডেন উইকনেস স্পেশালি এটার জন্য দেখতে পাওয়া যায়। দ্বিতীয়, নামনেস এন্ড ট্রিংলিং, একটা ঝিনঝিনানি ভাব এবং অবশ ভাব, এরকম একটা হিস্ট্রি নিয়ে আসবে। এটা স্পেশালি দেখা যায় নার্ভ ইনফেকশনের জন্য এটা হয়, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রি সিমটমস অফ প্যারালাইসিস। নার্ভ যদি কোনো ইনফেকশন হয়, তাহলে নামনেস এন্ড ট্রিংলিং সবসময় রোগীরা বলে ডাক্তার পাটা পুরো অবশ হয়ে আছে এবং ঝিনঝিন করছে, কোনো রকম ভাবেই কমছে না। 3 নাম্বার, মাসেল স্টিফনেস, স্পেশালি আপার মোটর নিউরন লেসেন্স যাদের হয়, তাদের মাসেল স্টিফনেস, যেটা স্ট্রোকের ক্ষেত্রে এবং সিপি চাইল্ডের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়, মাসেল প্রচন্ড শক্ত, হাত একদম পুরো বেঁকে আছে, একদম সোজাই করা যায় না, মুঠোটা পুরো শক্ত, একদম খোলা যায় না, এরকম একটা হিস্ট্রি নিয়ে আসবে। তার কারণ হচ্ছে আপার মোটর নিউরন লেসেনের জন্য এটা বেশিরভাগ দেখতে পাওয়া যায়। হঠাৎ করে ডিফিকাল্টি ইস্যু সোয়ালোয়িং এবং টকিং, মানে কথা বলতে পারে না এবং ঢোকও গিলতে পারে না, এটা হয় ক্রানিয়াল নার্ভ যদি এফেক্ট হয় বা ব্রেন যদি এফেক্ট হয়, তার জন্য এটা বেসিক্যালি দেখা যায়। 5 নাম্বার হচ্ছে লস অফ ইউরিন এবং স্টুল কন্ট্রোল, প্রস্রাব এবং পায়খানা কন্ট্রোল নেই, হয়তো কাপড়ে প্রস্রাব করে দিচ্ছে, কাপড়ে পায়খানা করে দিচ্ছে হঠাৎ করে, সেটা স্পাইনাল কর্ড ইনজুরির জন্য স্পেশালি হয়, এবং এই জন্য কিন্তু প্যারালাইসিস দেখতে পাওয়া যায়। তো যে 5 ধরনের সিমটমের কথা বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম, এই 5টা সিমটম আমরা প্যারালাইসিসের ক্ষেত্রে এই ধরনের সিমটম দেখতে পাওয়া মানে আমরা অন্তত কনফার্ম হতে পারবো যে প্যারালাইসিস হয়েছে। তার জন্য অবশ্যই আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিছু ইনভেস্টিগেশন করা জরুরি আছে। আপনি অবশ্যই যদি মনে হয় যে আপনার বাড়ির কাছে কোনো ল্যাব আছে বা বাড়ির কাছে কোনো ল্যাবরেটরি আছে, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই রিপোর্টগুলো আপনি করে নিলে আরো কনফার্ম হতে পারবেন যে আপনার বাড়ির যে মানুষটা প্যারালাইসিসে হঠাৎ করে হয়েছে সেটা কিসের কারণে হয়েছে। আপনি একটা এমআরআই বা সিটি স্ক্যান একটা অবশ্যই করে নিন ব্রেন এবং স্পাইনাল কর্ডে, তাহলে আপনি 100% কনফার্ম হবে কিসের জন্য হয়েছে। একটা ব্লাড টেস্ট করতে পারেন, যদি দেখা যায় রুগী হয়তো দেখা যাচ্ছে যে হার্টের প্রেসারের কোনো রুগী আছে, তাহলে একটা লিপিড প্রোফাইল করুন, বা দেখা যায় ডায়াবেটিক আছে, সুগার টেস্ট একটা করুন, যে কি অবস্থায়, কোলেস্ট্রলটা দেখুন, ট্রাইগ্লিসারাইডটা দেখুন, ব্যাড কোলেস্ট্রলটা কি অবস্থায় আছে এবং গুড কোলেস্ট্রলটা কি অবস্থায় আছে সেটা আপনি চেক করুন। যদি দেখা যায় কোলেস্ট্রল প্রচুর বেশি আছে বা ট্রাইগ্লিসারাইড খুবই বেশি আছে বা ব্যাড কোলেস্ট্রল বেশি হয়ে গেছে, গুড কোলেস্ট্রল কমছে, তাহলে ভাবতে হবে হার্ট ফেলিয়ারের দিকে গেছে এবং হার্ট অ্যাটাকের জন্য এই প্রবলেমটা কিন্তু হয়েছে। তার সাথে সাথে কি করবেন, তার সাথে সাথে সুগারটা করুন। সুগারের অবস্থাটা দেখুন যে রোগীর খালি পেটে সুগার কত আছে, ভরা পেটে সুগার কত আছে, এবং র্যান্ডম অবস্থায় সুগার কি আছে, এই রিপোর্টগুলো অবশ্যই করে দেখুন যে কি সিচুয়েশন আছে। তার সাথে কিডনি ফাংশন টেস্টটা করুন, কিডনির অবস্থাটা দেখুন, ইউরিয়া ক্রিয়েটিন যদি
সুগার বেশি থাকে বা প্রেশার বেশি থাকে, ইউরিয়া ক্রিয়েটিনটা দেখুন যে কি অবস্থায় কিডনির অবস্থাটা আছে। পারলে একটা ইউএসজি করুন, কিডনির কন্ডিশনটা আরো দেখতে বুঝতে পারবেন যে ইউএসজি করে যে কি অবস্থায়। আর একটা ইকোকার্ডিওগ্রাফি করুন, ইকোকার্ডিওগ্রাফি করলেও আপনি বুঝতে পারবেন যে হার্টের কি অবস্থা। একটা ইসিজি করুন, ইসিজি করলেও আপনি বুঝতে পারবেন যে হার্টের কোনো খারাপ সিচুয়েশন হচ্ছে নাকি। তো এই হচ্ছে ইনভেস্টিগেশন। এই রিপোর্টগুলো যদি আমরা করতে পারি তাহলে ডেফিনেটলি কনফার্ম হবো যে প্যারালাইসিসটা এসছে কোথা থেকে এবং এর কতটা এফেক্ট করেছে ব্রেনকে বা স্পাইনাল কর্ডকে, এবং তার জন্য আমাদের অবশ্যই প্রগনোসিস কি আছে। তার জন্য অবশ্যই প্রগনোসিস জানতে না পারলে আমরা ট্রিটমেন্ট প্রসেস ঠিকঠাক হবে না এবং কোনো রকম ভাবে রোগী সুস্থ দিকে যেতে পারবে না। তো এই রিপোর্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রিপোর্টগুলো যদি আমরা করি তাহলে কনফার্ম বুঝতে পারবো যে কি অবস্থায় রোগী দাঁড়িয়ে আছে। কেন এই সময় বেশি এত প্যারালাইসিস হচ্ছে? প্রথমেই বললাম কি কারণে ইদানিং যত দিন যাচ্ছে প্যারালাইসিস বা হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা দিনে দিনে মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। তার কারণ, প্রধান কারণ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল। ভেরি ইম্পর্টেন্ট কজেশন এবং 90% কারণ এটার জন্য হচ্ছে। কারণটা কি? আমরা প্রচুর পরিমাণে ফ্যাটি ফুড খাচ্ছি, প্রচুর পরিমাণে আমরা তার সাথে সার্টেন লাইফ লিড করছি, প্রচুর রেস্টুরেন্ট ফুড খাচ্ছি, প্রসেস ফুড খাচ্ছি, তার সাথে আমরা রেড মিট প্রচুর পরিমাণে খাচ্ছি। অবশ্যই লাইফস্টাইলটা অ্যালকোহল বা স্মোকিং এর প্রতি বেশি ঝোঁক আসছে, বসে বসে কাজ করার প্রতি টেন্ডেন্সি আমাদের বাড়ছে, ওবেসিটি আস্তে আস্তে বাড়ছে, স্ট্রেস অ্যাংজাইটি আমাদের বাড়তে শুরু হয়েছে, তার সাথে সাথে হাইপারটেনশন ডায়াবেটিস হচ্ছে। এটা হচ্ছে আনহেলদি লাইফস্টাইলের মধ্যে এটা পড়ছে এবং এটাই সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 90% ফ্যাক্টর প্যারালাইসিসের জন্য দায়ী বলতে পারেন। আমরা যদি এটাকে উইথড্র করতে পারি তাহলে ডেফিনেটলি 90% প্যারালাইসিস আমাদের আস্তে আস্তে কমের দিকে চলে যাবে। তারপরে কি স্ট্রেস অ্যাংজাইটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। স্ট্রেস অ্যাংজাইটি আজকে এখনকার দিনে যত প্রেশার বেশি হচ্ছে, দেখবেন কোনো ইসিজি করছেন, কিডনি ফাংশন করছেন, হার্টে কোনো রিপোর্ট করছেন, ব্লাড টেস্ট করছেন, কিছুই পাবেন না। আলটিমেটলি হিস্ট্রি নিয়ে দেখুন যে স্ট্রেস এবং প্রচুর অ্যাংজাইটির মধ্যে আছে, সেটা একটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই হাইপার টেনশন বা তার সাথে প্রেশার বেশির জন্য বলতে পারেন। এজিং একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এজিং একটা কারণ হতে পারে প্যারালাইসিসের জন্য, যে একটা এজ হয়ে গেছে, প্রত্যেকটা ভেসেলস বা প্রত্যেকটা আর্টারি আমাদের আস্তে আস্তে শক্ত, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে। অ্যাথেরোস্ক্লেরোসিস হলে কি হয়, আমাদের বেলুন, নর্মালি আমাদের আর্টারি যেটা থাকে ভেসেলস এর বেলুনের মতো ইলাস্টিসিটি থাকে। যদি অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায় সেটা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়। হঠাৎ করে সাডেন যদি ব্লাড সার্কুলেশন বেড়ে যায় তাহলে কি হয়, সেটা ইলাস্টিস করতে পারে, এটা ফেটে যায়। এই জন্য কিন্তু বেসিক্যালি হার্ট অ্যাটাক বা সিভিএ সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট আমরা আমাদের বয়সকালীন কিন্তু বেশি দেখতে পাই। তারপরে কি কারণ ইদানিং কেন বেশি হচ্ছে? প্রচুর গাড়ি ঘোড়া আমদানি হয়েছে আমাদের মধ্যে, প্রচুর ইয়াং ছেলেদের এরকম প্যারালাইসিস হওয়ার প্রধান কারণ হচ্ছে মেজর রোড অ্যাক্সিডেন্ট আমরা বেশি দেখতে পাচ্ছি, স্পাইনাল ইনজুরি বেশি হচ্ছে। তো এরকম মেজর রোড অ্যাক্সিডেন্ট বা স্পাইনাল ইনজুরির জন্য ইয়াং জেনারেশন বলুন বা অ্যাডাল্টরা বলুন সব থেকে বেশি প্যারালাইসিসে ঝুঁকছে এবং আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এটা কর্ডিপ্লেজিয়া দেখা যাচ্ছে এবং কর্ডিপ্লেজিয়া বোথ লিম্ফ বোথ পুরো শরীরটা প্যারালাইজড হচ্ছে। এটা আস্তে আস্তে খারাপ জায়গায় এবং এক্সপায়ারের দিকে রুগী যাচ্ছে। তো এটা হচ্ছে টোটাল হাউ টু কেন বেশি হচ্ছে প্যারালাইসিস ইদানিং। এই কারণটা প্রথমত হচ্ছে আনহেলদি লাইফস্টাইল, দ্বিতীয় হচ্ছে স্ট্রেস অ্যাংজাইটি, এজিং একটা পপুলেশন, তার সাথে সাথে মেজর রোড অ্যাক্সিডেন্টস বিগেস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলতে পারেন এই প্যারালাইসিসের জন্য। হাউ টু প্রিভেন্ট ইট, আমরা কি করে এটাকে রোধ করব? এই যে এত প্যারালাইসিস হচ্ছে, আমরা কি উইদাউট মেডিসিনে রোধ করতে পারবো? অবশ্যই আমরা পারবো রোধ করতে। তার কারণ হচ্ছে যে আমরা যদি প্রথম থেকে সবাই মিলে যদি আমরা এই জিনিসগুলো মেনটেন করি তাহলে ডেফিনেটলি আমরা রোধ করতে পারবো। কি জিনিস মেনটেন করতে হবে? বিপি কন্ট্রোল। ফার্স্ট অফ অল আমাদের বিপি কন্ট্রোল করতে হবে। যারা ব্লাড প্রেশার বেশি, হাইপারটেনশন রোগী, ডেলি ওষুধ খাচ্ছে, তাদের ওষুধ খাওয়া তো করতেই হবে, তার সাথে ব্লাড প্রেশার কি করে কন্ট্রোল হবে? কন্ট্রোল করার জন্য আমাকে ডায়েট মেনটেন করতে হবে। কন্ট্রোল করার জন্য আবার রেগুলার একটা এক্সারসাইজ করতে হবে। ডায়েট কি মেনটেন করতে হবে? আমাকে স্পেশাল কিছু ডায়েট বাদ দিতে হবে। প্রসেস টাইপের ফুড, রেড মিট, ফাস্ট ফুড, রেস্টুরেন্ট ফুড, অ্যালকোহল, স্মোকিং, তার সাথে আমাদের সফট ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্কস, টোটালি এগুলো অফ করতে, প্যাকেটিং ফুডস, এগুলো টোটালি আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে কি স্ট্রেস অ্যাংজাইটি কমাতে হবে। তার জন্য স্ট্রেস অ্যাংজাইটি কমানোর জন্য কি করতে হবে? অবশ্যই আমাকে ইয়োগা করতে হবে, এক্সারসাইজ একটু করতে হবে, বা মেডিটেশনের মধ্যে যেতে হবে, বা সবার মধ্যে কথা বলতে হবে। যারা ধার্মিক সে ধর্ম নিয়ে ব্যস্ত থাকতে হবে। তাহলে দেখবেন ডেফিনেটলি বিপি কন্ট্রোল হবে। এবং অবশ্যই একটা প্রপার 7 থেকে 8 ঘন্টা মিনিমাম কিন্তু ডেইলি ঘুমাতে হবে, কারণ ঘুম ইজ এ বিগেস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর বিপি হাইয়ের জন্য একটা ফ্যাক্টর হতে পারে। তাহলে অবশ্যই এটা করতে হবে এবং চেষ্টা করতে হবে আমাদের
যে এই ফুডগুলোর কথা বললাম, এই তার সাথে সাথে ভালো কিছু ফুড আমাদের অ্যাডভাইস করতে হবে খাওয়ার জন্য, গ্রিন ভেজিটেবল, সাইট্রাস টাইপের ফুড, স্পেশালি ফ্রুটস যেগুলো পাওয়া যায়, তার সাথে বেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, সাইট্রাস, লেমন, তার সাথে অরেঞ্জ, এইসব খাবার আমাদের বেশি খেতে হবে। নাটস টাইপের, আলমন্ড, ওয়ালনাট, তার সাথে আমাদের সূর্যমুখী বীজ, এগুলো আমাদের প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, খুবই ভালো রেসপন্স করে। এবং অবশ্যই আমাদেরকে গ্রিন টি আমরা খেতে পারি, গ্রিন টি একটু সুগার কমে খেতে পারি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভেরি হেল্পফুল ফর বিপি কন্ট্রোল। তারপরে কি সুগার, ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে, তার জন্য তো বললামই খাবার ডেফিনেটলি কন্ট্রোল করতে হবে। এবং অবশ্যই সুগারি ফুড যারা আছে, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে একটা সুগার আছে বা ফ্যামিলি হিস্ট্রিতে প্রেশার আছে, তাদের আগে থেকে একটু সতর্ক যদি মেনে নেওয়া হয় তাহলে অবশ্যই সুগার, প্রেশার কন্ট্রোল করা যাবে। এবং খাবার যদি মেনটেন করি তাহলে ডেফিনেটলি কন্ট্রোল করা যাবে। তার সাথে সাথে যদি যে খাবার আমাদের বেশি খেতে হবে সেগুলো যদি আমরা বেশি খাই তাহলে সুগার, প্রেশার ডেফিনেটলি দুটো কন্ট্রোল হবে। আর এই দুটো যদি কন্ট্রোল না করতে পারি তাহলে সিভিএ বা প্যারালাইসিস বা স্ট্রোক হওয়ার চান্সটা দিনকে দিন আরো বেশি হবে এবং আমরা কোনো রকম ভাবে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। আস্তে আস্তে সেটা এপিডেমিক সিচুয়েশনে আসবে। এপিডেমিক মানে কি, সবারই আস্তে আস্তে হচ্ছে এরকম সিচুয়েশন, যেটা কোভিড হয়েছিল, কোভিডের সময় বেশি ছিল, তো এরকম সিচুয়েশন আস্তে আস্তে আসবে। যদি আমরা ব্লাড প্রেসার, সুগার যদি কন্ট্রোল না করতে পারি তাহলে কোনো রকম ভাবে আমাদের প্যারালাইসিস কন্ট্রোল হবে না। 3 নাম্বার হচ্ছে লিপিড প্রোফাইল আমাদের ঠিক রাখতে হবে। তার মানে কি, আমাদের যাদের কোলেস্ট্রল বেশি, কোলেস্ট্রল কমাতে হবে। তার সাথে যাদের ট্রাইগ্লিসারাইড প্রচুর বেশি সেটা কমাতে হবে। যেটা গুড কোলেস্ট্রল আছে সেটা বাড়াতে হবে এবং ব্যাড কোলেস্ট্রল সেটা কমাতে হবে। তার জন্য ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোলেস্ট্রলের জন্য স্পেশাল আমি কিছু ভিডিও করেছি, হাইপারটেনশনের জন্য ভিডিও করেছি, ডায়াবেটিকের জন্য ভিডিও করেছি। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা পুরো ডিটেলস বুঝতে পারবেন যে কি কারণে আমরা ডায়াবেটিক হচ্ছে এবং কোনটা জিনিস আমার করা প্রয়োজন। 4 নাম্বার, স্মোকিং কোয়াইট করতে হবে এবং অ্যালকোহল কোয়াইট করতে হবে। নট অনলি স্মোকিং কোয়াইট, তার সাথে সাথে প্যাসিভ স্মোকিং দিকে নজর রাখতে হবে। আমি হয়তো বিড়ি সিগারেট খাচ্ছি না, কিন্তু আমার পাশে একজন দাঁড়িয়ে বিড়ি সিগারেট খাচ্ছে, খাওয়াতে যা ক্ষতি প্যাসিভ স্মোকিং ও সেম ক্ষতি হতে পারে। তাহলে উইথ অ্যাক্টিভ এবং প্যাসিভ স্মোকিং দুটাকেই গুরুত্ব দিতে হবে। এক্সেস যারা আছে, একটা আমাদের এক্সারসাইজ রেগুলারলি করতে হবে, অন্তত 30 থেকে 40 মিনিট রেগুলার একটা এক্সারসাইজ আমাদের থাকতে হবে। তার সাথে কি, অবশ্যই একটা ওয়ার হেলমেট, আমরা যখন গাড়ি চালাবো, বাইক ড্রাইভ করব, একটা হেলমেট বা সেফটি মেনটেন করে গাড়ি ড্রাইভ করতে হবে। একটু আমাদের চেষ্টা করতে হবে বেশি স্পিডে বাইক না চালিয়ে একটা মিডল স্পিডে আমাকে গাড়ি চালাতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। যারা 4 চাকা চালাচ্ছে অবশ্যই ওয়ার সিট বেল্ট অবশ্যই এটা করতে হবে। তার সাথে সাথে আমাদের চেষ্টা করতে হবে গাড়ি ঠিকঠাক করে মেনটেন করে। 8 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, আমাদের প্রত্যেকটা বাড়িতে এরকম হয় এবং সমস্যা এটার জন্যই কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাই অন্তত 30 থেকে 40% প্যারালাইসিস এই সমস্যার জন্য হয়। কি সমস্যা? দেখুন, আমরা প্রত্যেকটা মানুষের শখ থাকে বাড়িতে টাইলস বা মার্বেল বসানোর। আমরা টাইলস, মার্বেল বাড়িতে হোক না হোক বাথরুমে অন্তত সবাই আমরা বিছাই, সবাই আমরা বসাই কিন্তু বাথরুমে, প্রত্যেকটা মানুষই। এবং আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা স্ট্রোক বা প্যারালাইসিস হয় বাথরুমে পড়ার জন্য ম্যাক্সিমাম রোগী আমাদের কাছে নিয়ে আসে হঠাৎ করে বাথরুমে স্লিপ করে গেছে। আমরা কোনো রকম ভাবেই বলছি না যে টাইলস বা মার্বেল কোনো বাথরুমে বসাতে হবে না, এটা বলছি না, ডেফিনেটলি বসাতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেটা স্লিপারি না হয়, লক্ষ্য রাখতে হবে সেটা লং টার্ম ধরে যেন পরিষ্কার না হয়, এরকম যেন না হয়, প্রতিদিন যেন বাথরুম পরিষ্কার হয়। তাহলে অবশ্যই কিন্তু প্রিভেনশন অফ ফলিং একটা, এবং অবশ্যই যারা টাইলস বা জল যেখানে পড়ছে সেটা যেন কন্টিনিউয়াসলি অন্তত দিনে একবার যেন পরিষ্কার হয়। তাহলে কি হবে, তাহলে পড়া থেকে কিন্তু বিরত থাকবো, স্লিপ কিন্তু করবে না। এতে স্লিপ করলে কিন্তু স্ট্রোক হওয়ার চান্সটা বেশি থাকবে। 9 নম্বর পয়েন্ট, পোলিও ভ্যাকসিন একটা অবশ্যই আমাদের প্রত্যেকটা বাচ্চাদের ক্ষেত্রে নিতে হবে পোলিও ভ্যাকসিন। তার কারণ হচ্ছে পোলিও ভ্যাকসিন না নিলে কোনো রকম ভাবে আমাদের পোলিও মাইলাইটিস থেকে আমরা রোধ হবে না, যেটা অ্যান্টিও হর্ন সেল এফেক্ট করে। এবং পোলিও মাইলাইটিস আমাদের যদি না আমরা রোধ করতে পারি তাহলে আস্তে আস্তে আরো বেশি পঙ্গু আমাদের দেশ হয়ে যাবে। লাস্টলি একটা ফ্লু ভ্যাকসিন আমরা নিতে পারি, যেমন কোভিড ভ্যাকসিন বলতে পারেন, বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, বা মিজেলস বা চিকেন পক্স, যে ভ্যাকসিনগুলোর মধ্যে ফ্লু ভ্যাকসিন আছে প্রত্যেকটা বাচ্চাকে আমরা ফ্লু ভ্যাকসিন দিতে পারি। টাইফয়েড ভ্যাকসিন হোক, প্রচুর ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিনগুলো আমরা ফ্লু ভ্যাকসিন যদি প্রথম থেকে মেনটেন করে রাখি তাহলেও কিন্তু এই সমস্যা হবে না, নার্ভকে এফেক্ট করবে না, বা মেনিনজাইটিস হবে না, বা এনকেফেলাইটিস হবে না। এগুলো এফেক্ট না হলে কিন্তু প্যারালাইসিস হবে না। তো টোটাল হাউ টু প্রিভেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ফ্যাক্টরগুলো যদি আমরা প্রথম থেকে মানি তাহলে প্যারালাইসিস থেকে ডেফিনেটলি আমরা প্রিভেন্ট হতে পারবো। কি খাবার আমরা ওই সময়ে অ্যাডভাইস করবো স্পেশালি রোগীদের ক্ষেত্রে,
কি বলবো রুগীদের, আপনারা অবশ্যই রিচ ফুড খান, যে আপনারা অবশ্যই সেই সব ফুড খান যে ফুডের মধ্যে ভিটামিন জাতীয়, বি ভিটামিন জাতীয় খাবার আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তার কারণ হচ্ছে এটাকে নার্ভকে রিজেনারেশন করে, নার্ভকে অ্যাক্টিভ রাখছে, তার ব্রেনকে কিন্তু হেলদি রাখে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। বি ভিটামিন এবং অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর হেলদি অফ নার্ভ এবং ব্রেন বলতে পারেন। তারপরে কি করবো, প্র্যাকটিস অফ স্ট্রেস, রেগুলারলি একটা প্র্যাকটিস আমরা করতে পারি। একটা রেগুলার আমরা প্র্যাকটিস স্ট্রেস যদি করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমতে হতে পারে। আর কি খাবারের কথা বললাম, স্পেশালি আমরা চেষ্টা করব যে গ্রিন ভেজিটেবল জাতীয় ফুড খাওয়া বা ফ্রুটস খাওয়া আমরা চেষ্টা করব, তাহলেও কিন্তু আস্তে আস্তে সমস্যার সমাধান আমাদের হবে। লাস্টলি ট্রিটমেন্ট, ফার্স্ট এড আমরা কি দেবো। আমি যেহেতু একজন হোমিওপ্যাথি ডক্টর, আমি চেষ্টা করব, আমি হোমিওপ্যাথিক্যালি আপনাকে সাজেস্ট করব। অন্যান্য প্যাথি তো প্রচুর ভালো ভালো ওষুধ আছে, মডার্ন মেডিসিন বলুন বা আয়ুর্বেদিক বলুন বা ইউনানি, সব ভালো ওষুধ। যেহেতু আমি একজন হোমিওপ্যাথি, আমি হোমিওপ্যাথিক্যালি কি করে এটাকে ট্যাকেল করবো, কিছু স্পেসিফিক ওষুধ আছে যার জন্য প্যারালাইসিস ডেফিনেটলি একটা জায়গা থেকে, খারাপ জায়গা থেকে ভালো জায়গায় আটকে থাকবে এবং পেশেন্টের ফিউচার কিন্তু ডেফিনেটলি ভালো থাকবে। যেমন ইনস্ট্যান্ট যদি দেখতে পাই আমরা যে হঠাৎ করে প্যারালাইসিস হয়েছে, ইমিডিয়েট আর্নিকা 30 অন্তত 1 ঘন্টা পর পর টানা চালাতে বলুন। টানা চলবে 1 ঘন্টা পর পর, যতক্ষণ না ডাক্তার আমরা দেখিয়েছি। স্টার্টিং করুন আর্নিকা 30 ইমিডিয়েট 1 ঘন্টা পর পর আমরা ডেইলি চালাতে অন্তত স্টার্ট করব এবং অবশ্যই তারপরে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করব। দ্বিতীয় আর্নিকা আমরা কখন দেব, যেরকম সিচুয়েশনে আমরা থাকুক না, যদি ইনজুরি হলে তো আরো ভালো, যে কোনো ধরনের প্যারালাইসিসের জন্য আর্নিকা ইজ এ গ্রেটেস্ট মেডিসিন। আমরা যদি দিয়েছি তাহলে ইনস্ট্যান্ট, যদি দিয়ে থাকলে ব্লাডকে জমতে দেবে না, ক্লটেড করতে দেবে না, আস্তে আস্তে ব্লাড ক্লট না হলে অবশ্যই প্যারালাইসিসটা খারাপ জায়গায় পৌঁছাবে না। তাহলে আর্নিকা আমরা দিতে বলবো। দ্বিতীয় হচ্ছে অ্যাকোনাইটাম নেপিলাস, সার্টেন প্যারালাইসিস, হঠাৎ করে প্যারালাইসিস হয়েছে, হঠাৎ করে ভয় খেয়ে গেছে হয়তো, বা তার সাথে ফিয়ারফুল হঠাৎ করে আছে, হঠাৎ করে ঠান্ডা লেগেছে, তার জন্য অনেক সময় হতে পারে। অ্যাকোনাইট 30 পোটেন্সি আপনি দিন, অন্তত দিনে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর স্টার্ট করুন, 7 থেকে 8 দিন চালান, দেখুন আপনার অবশ্যই আস্তে আস্তে রোগী ভালো থাকবে যদি সার্টেন প্যারালাইসিস এরকম দেখতে পাই আমরা। বেলোডোনা কখন দেবো, হঠাৎ করে মেনিনজাইটিস টাইপের প্যারালাইসিস, সার্টেন প্রচন্ড হেডেক, প্রচন্ড মাথা ব্যথা, তার সাথে প্রচন্ড মুখটা রেড এবং হট হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে আনকনসিয়াস এবং কনসিয়াস হচ্ছে, সেসব যদি রোগী আমরা পাই সাডেনলি, তাহলে বেলোডোনা 30 পোটেন্সি আমরা অন্তত দিনে 6 থেকে 7 বার 7 দিন টানা চালাতে বলবো। তাহলে তারপরে আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, লোকাল কোনো ডক্টরের সঙ্গে, কোয়ালিফাইড হোমিওপ্যাথির সঙ্গে কনসাল্ট করুন, ডেফিনেটলি বেস্ট সাজেশন দেবে, কিন্তু বলে দেবেন যে আমি বেলোডোনা 30 খাইয়েছি। 3 নাম্বার জেলসিমিয়াম কখন দেবো, যখন রুগীরা এই ধরনের প্যারালাইসিস নিয়ে আসবে, মাসলস রিল্যাক্স হয়ে যাবে, কথা বলতে ঠিকঠাক পারবে না, জলের পিপাসা কমে যাবে, লোয়ার এক্সট্রিমিটি প্রচুর উইক হয়ে যাবে, চলতে ফিরতে পারবে না, তখন আমরা জেলসিমিয়াম 30 পোটেন্সি অন্তত দিনে 4 বার 7 থেকে 8 দিন বা 14 দিন আমরা টানাতে চালাতে বলবো। তারপরে দেখুন আস্তে আস্তে রোগী রিলিফ পাবে, তারপরে আপনি নিয়ারেস্ট কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, ডেফিনেটলি বেস্ট সাজেশন আপনাকে কি দেবে। নেক্সট 4 নম্বর কস্টিকাম 30 পোটেন্সি আমরা দেবো। কোন সময় দেবো, সেই সব রোগী হঠাৎ করে কথা বন্ধ হয়ে গেছে, রোগীর ঢোক গিলতে পারে না, হঠাৎ করে রাইট সাইডটা হয়তো প্যারালাইসিস হয়েছে, রাইট হাত বা রাইট পা বা রাইট মুখ প্যারালাইসিস হয়েছে, চলতে ফিরতে পারছে না, সেসব রোগীদেরকে কস্টিকাম 30 5টা থেকে 6টা সারাদিনে ডোজ দেবো, টানা 7 দিন আমি চালাতে বলবো। তারপরে আপনি নিয়ারেস্ট কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, আপনি অবশ্যই বলবেন কস্টিকাম 30 দিয়েছি, তাহলে নিশ্চয়ই বেটার কোনো সাজেশন আপনাকে দেবে। 5 নাম্বার হচ্ছে কি প্লাম্বাম মেটালিকাম, এক্সেলেন্ট মেডিসিন প্লাম্বাম মেটালিকাম। আমরা স্পেশালি ক্রনিক প্যারালাইসিসের ক্ষেত্রে ভালো কাজ হয়, ডিস্ট্রফি, মাসেল ডিস্ট্রফি যখন হয়, মাসেল ফ্ল্যাবি যখন থাকে, নিউরোলজিক্যাল কিছু কমপ্লেন যখন থাকে, তখন প্লাম্বাম মেটালিকাম 30 পোটেন্সি আমি অন্তত দিনে 4 বার 7 দিন চালাবো, দেখুন আস্তে আস্তে পেশেন্ট ইম্প্রুভমেন্ট হবে। তারপরে যদি বেটার ফিল হয় তাহলে নিয়ারেস্ট কোন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, দেখবেন আস্তে আস্তে রোগী সুস্থ দিকে যাবে। ল্যাকেসিস এক্সেলেন্ট রেমেডি, স্পেশালি লেফট সাইডের প্যারালাইসিস ক্ষেত্রে ভালো কাজ করে। প্রচন্ড হয়তো লেফট সাইডটা পুরোপুরি হয়তো ব্লক হয়ে গেছে, তখন রুগী হয়তো প্রচন্ড বকছে, হয়তো যে প্যারালাইসিস হয়ে যাওয়ার পর থেকে নর্মালি রুগী যা হয়তো কথা বলে, প্যারালাইসিস হয়ে যাওয়ার পর বেশি কথা বলছে, ট্রিমেন্ডাস বোকা, নন স্টপ বোকা, একটা লাইন থেকে অন্য লাইন চলে যাচ্ছে, গালাগাজ করছে, অনেক সময় আমরা দেখতে পাই। সেসব রুগীদেরকে আপনি অন্তত ল্যাকেসিস 30 পোটেন্সি দিনে 4 বার করে অন্তত 7 দিন চালাতে বলুন, তারপরে আপনি নিয়ারেস্ট কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন, দেখুন বেটার কোনো সাজেশন হবে, বেটার কোনো সাজেশন দেবে। কিন্তু মনে রাখবেন ল্যাকেসিসের ক্ষেত্রে বা কস্টিকামের ক্ষেত্রে যদি আমরা 0 পোটেন্সি দিতে পারি, 15 মিনিটস পোটেন্সি দিতে পারি, তাহলে দারুণ এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যায়। কিন্তু সব জায়গায় 0 পোটেন্সি আমরা পাই না, আমরা দারুণ এক্সেলেন্ট রেজাল্ট পাবো 0 পোটেন্সি দিনে 4 বার করে চালাতে বলি, তাও ভালো রেসপন্স আমরা পেতে পারি। কিন্তু
কস্টিকাম বা ল্যাকেসিস অবশ্যই এবং জেলসিমিয়াম, এগুলোর ক্ষেত্রে 0/, চালালে দারুণ রেসপন্স পাবে। কিন্তু যদি আমরা 0/, না পাই তাহলে 30 পোটেন্সি আমরা ইউজ করতে পারি। 8 নাম্বার হচ্ছে কি হাইপেরিকাম। হাইপেরিকাম স্পেশালি কোন জায়গাতে দেবো, যখন স্পাইনাল কর্ডে যদি কোনো ইনজুরি থাকে, হঠাৎ করে স্পাইনাল কর্ডে পড়ে গেছে বা ইনজুরি হয়েছে, তখন যদি থাকে তাহলে আমরা হাইপেরিকাম 30 পোটেন্সি অন্তত দিনে 4 বার তো দেবই, প্রয়োজন হলে 6 থেকে 7 বার আমি দিতে পারি, অন্তত 7 থেকে 8 দিন টানা চালাতে বলবো। দেখবেন আস্তে আস্তে রোগী ডেফিনেটলি ইম্প্রুভমেন্টের দিকে যাবে, এবং না হলে নিয়ারেস্ট কোনো ডাক্তারের সঙ্গে আপনি কনসাল্ট করবেন, আর বলবেন হাইপেরিকাম খাইয়েছি। এই ইনস্ট্যান্ট যদি আমরা দিতে পারি তাহলে রোগী ডেফিনেটলি বেটার ফিল করবে, সিরিয়াস অবস্থা থেকে ডেফিনেটলি ভালো জায়গায় পৌঁছাবে এবং ভালো ফিল করবে ডেফিনেটলি। কোনিয়াম ম্যাক কোন সময় দেবো, কনিক ক্ষেত্রে মাসেলস ফ্লেবি রিল্যাক্স হয়ে যাবে, একটা স্লিপিনেস টেন্ডেন্সি একটা কনস্ট্যান্ট রোগীদের মধ্যে থাকবে, তার সাথে একটা কি একটা ভাটাইগো থাকবে, মাথা ঘোরা টেন্ডেন্সি একটা রোগীদের মধ্যে থাকবে। এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে কোনিয়াম ম্যাক 30 পোটেন্সি দিনে 4 বার করে অন্তত আমি 7 দিন চালাতে বলবো। দেখবেন রোগী আস্তে আস্তে সুস্থতার দিকে ফিরে আসবে, এবং তারপরে আমরা যদি ভালো থাকে তাহলে নিয়ারেস্ট কোনো কোয়ালিফাইড একটা হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলে ডেফিনেটলি বেটার কোনো সাজেশন দেবে। লাস্টে হচ্ছে ওপিয়াম। ওপিয়াম ইজ এক্সেলেন্ট ড্রাগ, স্পেশালি সেই রোগীদের ক্ষেত্রে দেবো যারা একটু ঘুম ঘুম ভাব, কনস্ট্যান্টলি হয়তো একটা ড্রাউজিনেস স্লিপিনেস ভাব, এরকম যদি হিস্ট্রি একটা থাকে প্যারালাইসিসের সময়, তখন ওপিয়াম আমি খাওয়াবো 30 পোটেন্সি দিনে 4 বার করে অন্তত 5 থেকে 7 দিন যদি চালাতে বলি, তাহলে আস্তে আস্তে রোগী ইম্প্রুভমেন্টের দিকে এগোবে। আরো প্রচুর ওষুধ আমাদের ক্ষেত্রে প্রচুর মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে, কিন্তু যেগুলো মোস্টলি কাজ করে, যেগুলো মোস্টলি রেসপন্স করে, এইসব ওষুধগুলো সব থেকে বেশি ভালো কাজ করে আমরা দেখেছি। কিন্তু মনে রাখবেন হোমিওপ্যাথি কোনোদিন স্পেসিফিক ওষুধ নয়, হোমিওপ্যাথিকের জন্য অবশ্যই ক্যাস্ট্রেকিং বা টোটালিটি অফ সিমটমের প্রয়োজন আছে, সিঙ্গেল মেডিসিন আমরা অবশ্যই দিতে হবে পোটেন্সি। কিন্তু যেহেতু একটা ডিজিজ নিয়ে আলোচনা করছি, আমাকে অবশ্যই মেডিসিন নিয়ে আলোচনা করতেই হবে। হোমিওপ্যাথি অলওয়েজ নট সিঙ্গেল, একটা ডিজিজ সিঙ্গেল ডিজিজের জন্য কোনো রকম ভাবে না, টোটালিটি অফ সিমটম করে যেটা ওষুধ আসবে সেই রোগীর জন্য সেই ওষুধ পারফেক্ট মেডিসিন। প্যারালাইসিস ইদানিং খুবই বেশি হচ্ছে লোকের মধ্যে, সবাইকে রিকোয়েস্ট করবো এটা প্রচুর শেয়ার করুন, তাহলে অন্তত কিছু মানুষ উপকৃত হবে। যদি সার্টেন প্যারালাইসিসের জন্য যে ফার্স্ট এডটার কথা বললাম, তাহলে কিছু মানুষ উপকার হলে অবশ্যই আমার ভিডিওটা সার্থক মনে হবে। ভালো থাকুন সবাই, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নেক্সটে আরো স্পেশাল ভালো ভালো ভিডিও কিছু নিয়ে আসবো। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।